পেশেন্ট আমার সামনে আছে বা যে কোনো পেশেন্ট আমাদের যখন দেখাইতে আসে আমরা একটা তার কমপ্লিট ব্লাড কাউন্ট করি এবং তার অ্যাসেসমেন্ট আমরা করছি, তাই না? কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা বেসিক্যালি কি কি জিনিস দেখি? নাম্বার 1 দেখি হলো হিমোগ্লোবিন, নাম্বার 2 ESR, নাম্বার 3 total count of WBC and differential count of WBC, ঠিক আছে? তারপর দেখি টোটাল কাউন্ট অফ RBC, তারপর দেখি হলো টোটাল কাউন্ট অফ প্লেটলেটস, তারপর হলো অ্যাবসলিউট ভ্যালু মানে RBC ইন্ডিসেস। আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে এইগুলো করি, ঠিক আছে? এছাড়া কমপ্লিট ব্লাড কাউন্ট করার পরে আমরা অ্যাসেস করি পেশেন্টের আর কোনো ইনভেস্টিগেশন লাগবে কিনা এগুলো, তখন আমরা পিপিএফ করি। আর যদি একবারে পিপিএফ চাই তাহলে আমরা লিখি সিবিসি উইথ কমেন্ট অন পেরিফেরাল ব্লাড ফিল্ম, একবারে আমরা লিখি। তো একটা অ্যানিমিক পেশেন্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করবো সেই কথাগুলো কালকে আমরা বলছিলাম। সাপোজ একটা পেশেন্ট, মোস্ট অফ দ্য কেস ইন আওয়ার পপুলেশন, ইয়াঙ্গার জেনারেশনের কথা বলছি বা অ্যাডাল্টের কথা বলছি, অ্যাডাল্ট পপুলেশনের মোস্ট অফ দ্য কজ অফ অ্যানিমিয়া ইন আওয়ার কান্ট্রি কি আমরা বলেছিলাম? ফিমেল যদি হয় তাহলে এক্সেসিভ মিনিস্ট্রাল ব্লিডিং, ঠিক আছে? নাম্বার 2 কজ আমরা বলেছিলাম হলো ব্লিডিং পেপটিক আলসার। পেপটিক আলসার আছে, ব্লিডিং হচ্ছে, ওভারলুক করছে, আস্তে 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 সে অ্যানিমিক হয়ে যাচ্ছে। এছাড়া আমরা বলেছিলাম আরো কিছু কারণ হতে পারে, যেরকম হুক অর্গান ইনফেস্টেশন, ঠিক আছে? হুক অর্গান ইনফেস্টেশন হলে তোমার ক্রনিক ব্লাড লস হয়, ঠিক আছে না? আচ্ছা, এছাড়া আমরা বলেছিলাম যে আমাদের আইলোসিক্যাল রিজনে কিছু প্রবলেম, হ্যাঁ, যেরকম টিউবারকুলোসিস, হ্যাঁ, এগুলো হলো আমাদের খুব কমন কজ। যত কমন না, মানে অ্যানিমিয়ার মূল কারণ হলো আমাদের দেশের পার্সপেক্টিভে আর হলো ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ আমরা খাচ্ছি না, সেখান থেকেও অনেক সময় আমাদের অ্যানিমিক পেশেন্ট অ্যানিমিক হয়, ঠিক আছে না? ঠিক আছে, সেরকম ক্ষেত্রেও পেশেন্ট অ্যানিমিক হয়। তাহলে একটা অ্যানিমিক পেশেন্ট আমার যদি সাপোজ একটা বাচ্চা যদি অ্যানিমিয়া নিয়ে আসে, একটা বাচ্চাদের এত অ্যানিমিক হওয়ার কথা না, কিন্তু একটা বাচ্চা অ্যানিমিক নিয়ে আসলে ক্রনিক অ্যানিমিয়া, তখন আমাদের আর অন্যভাবে চিন্তা করতে আমরা এক করে আসছি। তাহলে গতকাল যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা বলি যে একটা ইয়াং পপুলেশন, হ্যাঁ, অ্যাডাল্ট পপুলেশন ফিমেল আমাদের সামনে যদি আসে, তাহলে আমরা প্রথমে কি করবো? আর সিবিসি যে করলাম, সিবিসি করার পরে যদি দেখি হিমোগ্লোবিন কম, তখন আমরা কি দেখবো? ইএসআর দেখবো। ইএসআর দেখলাম কি থাকবে? বেশি থাকবে। তারপর আমরা কি দেখবো? তারপর হলো আমরা অ্যানিমিয়া করছি, তখন আমরা দেখবো হলো অ্যাবসলিউট ভ্যালুস অফ আরবিসি, হ্যাঁ, পিসিবি, এমসিবি, এমসিএস, এমসিএইচসি, এগুলো করার পরে দেখলাম যে প্রত্যেকটা ভ্যালুস হলো কম আছে। তার মানে আমাদের তখন মাথায় ক্লিক করবে দিস মে বি এ কেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। প্রত্যেকটা ভ্যালু যদি কম থাকে তাহলে বুঝবো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমরা কি করব? এই পেশেন্টের একটা পিবিএফ করব, পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি দেখেছিলাম? অ্যানিসোসাইটোসিস এন্ড পয়গোসাইটোসিস আছে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকবে, ঠিক আছে? আর পয়গোসাইটোসিস কোনটা থাকবে? পেন্সিল টিপ সেল, পেন্সিল টিপের মতো, অথবা টিয়ার ড্রপ সেল, ঠিক আছে? চোখের পানির ফোঁটা এরকম করে যে পড়ে, হ্যাঁ, টিয়ার ড্রপ সেল, এরকম যদি পাই তাহলে আমাদের ধারণা হয়ে যাবে দিস ইজ কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি। তখন আমাকে তাকে আমরা কি ইনভেস্টিগেশন দিব? আয়রন প্রোফাইল, ঠিক আছে না? সেরকম আমরা লিখেছিলাম এখানে আয়রন প্রোফাইল। আয়রন প্রোফাইলের কি কি দেখি আমরা? অনেকগুলো প্যারামিটারস আছে। 1 নম্বর সেরাম আয়রন কি থাকবে? তার কম থাকবে। 2 নম্বর বলেছিলাম ফেরিটিন ইজ দ্য স্টোরেজ ফর্ম অফ আয়রন। ফেরিটিন স্টোরেজ ফর্ম, ফেরিটিন অ্যাকচুয়ালি কমে যাবে, 20 এর নিচে চলে আসবে। 20 থেকে 300 ফেরিটিনের রেঞ্জ, অনেক একটা ওয়াইড একটা রেঞ্জ, হ্যাঁ, ফেরিটিন লেভেল কমে যাবে। তারপরে কি কমবে? পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন। আয়রন কার সাথে বাইন্ড করে থাকে? ট্রান্সফেরিন। ট্রান্সফেরিনের সাথে আয়রন, ট্রান্সফেরিন একটা প্লাজমা প্রোটিন, এর সাথে হলো আয়রন বাইন্ড করে থাকে, ট্রান্সফেরিনের পরিমাণ কমে যাবে, ঠিক আছে? দ্যাট মিন্স সরি, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন কমে যাবে, হ্যাঁ। ট্রান্সফেরিন সাপোজিটেড ট্রান্সফেরিন, এই মলিকিউলের সাথে আয়রন, ফুল আয়রন আছে, ফুল ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে আছে।
আয়রন আছে অল্প অল্প পরিমাণ বাইন্ডিং, তার পার্সেন্টেজ স্যাচুরেশন কমে গেল। এখন বাকিটা বলে হলো আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। ট্রান্সপারেন্টের সাথে এইটুকানি জায়গায় আয়রন বাইন্ড করা আছে, বাকিটা ফ্রি। তাহলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যাবে। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যখন বাড়বে তখন আমরা বলবো দিস ইজ কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি। তাকে কজ আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? তার মিনিস্ট্রিয়াল অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কিনা, তার জন্য আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, তাহলে তার কোনো পেলভিক অর্গান, গাইনোকোলজিক্যাল অর্গান কোনো প্রবলেম আছে কিনা, হলে সেটা চিকিৎসা করতে হবে। আর তা না হলে অনেক সময় আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি করি, তার কোনো পেপটিক আলসার আছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, ওগুলো ইনভেস্টিগেশন হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখিব। কজ আইডেন্টিফাই করবো, কজের ট্রিটমেন্ট দিব এবং আয়রন সাপ্লিমেন্ট, ঠিক আছে, আয়রন সাপ্লিমেন্টের সাথে আয়রন সাপ্লিমেন্টের সাথে 1 মাস পরে তার আবার হিমোগ্লোবিন লেভেল দেখবো যে তার হিমোগ্লোবিন লেভেল বেড়েছে, অটোমেটিক তার বেড়ে যাবে। তার ব্লাড ট্রান্সফিউশন দেওয়া দরকার আছে। আমরা ব্লাড ট্রান্সফিউশন অলওয়েজ অ্যাভয়েড করব। দেখো আমাদের এই 4টা ক্লাসে আমরা এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে আমাদের হেমাটোলজিক্যাল অ্যাসেসমেন্ট এন্ড ব্লাড কম্পোনেন্ট থেরাপি নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে না? আচ্ছা, দেখো ঠিক একই একটা পেশেন্ট, একজন পেশেন্ট ইয়াং অ্যাডাল্ট মেল, সাপোজ 25-30 বছর বয়স, তোমার কাছে এই বয়সে সাধারণত অ্যানিমিয়া হওয়ার কথা না, কিন্তু একটা পেশেন্ট তোমার কাছে এসেছে অ্যানিমিক, তুমি কি করলা? সিবিসি করলা, সিবিসি করে দেখলা হিমোগ্লোবিন কম, কত থাকার কথা মেলে 14 থেকে 16, ফিমেলের 12 থেকে 14, এত গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন থাকার কথা, দেখলা অ্যাডাল্ট মেল তার হিমোগ্লোবিন আছে 10 বা 9, তুমি সে অ্যানিমিক। তাকে তুমি কি করতে দিলা? তার হলো হিস্ট্রি নিলা এবং তাকে একটা সিবিসি করতে দিলা, সিবিসি করে দেখলো যে 9, ইএসআর কত থাকবে? বেশি, ইএসআর বেশি থাকবে, ঠিক আছে। তারপরে কি দেখবে? অ্যাবসলিউট ভ্যালুজ, পেরিফেরাল ব্লাড ফিল্ম প্রথমে না, অ্যাবসলিউট ভ্যালুজ দেখবে। অ্যাবসলিউট ভ্যালুজে তুমি দেখলা যে সবকিছু কম, তার মানে কি? মাইক্রোসাইটিক হাইপারট্রফি, পিসিবি, এমসিএমসি সব কম। তাহলে অ্যাডাল্ট মেলের ব্লিডিং হওয়ার কারণ কি? ব্লিডিং পেপটিক আলসার, তাকে দেখলা তার ডিউডেনাল আলসারের হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ, একটা এন্ডোস্কোপি করে দেখলা, তোমার ডায়াগনোসিস হয়ে গেল, তাই না? তুমি এই আরবিসি ইন্ডিসিস করতে যে দেখলা যে তার মিড পারপাস করার ভলিউমটা বেশি, আরবিসির সেলের সাইজ বড়, বাকি সব কম, তখন তোমার ক্লিক করবে কি? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। তখন তাকে কি করতে দিবা? পিবিএফ করতে দিবা। পিবিএফ করতে দিয়ে পিবিএফ এ দেখবা যে পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখবা যে মেগালোব্লাস্টিক টাইপ অফ আরবিসি আছে কিনা। হ্যাঁ, বলে দিল যে দেয়ার আর সো মেনি মেগালোব্লাস্টিক টাইপ অফ আরবিসি। আরবিসি দেখো যখন তৈরি হয় তখন আরবিসি সাইজ থেকে বড়, আস্তে 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 7.8 হয়ে যায়, তাই না? তার মানে প্রথমে বড় থাকে তারপর ছোট থাকে, দ্যাট মিন্স যার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তার আরবিসি ম্যাচিউর হতে পারে না, এজন্য বড় বড় সেল চলে আসছে। এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কারণ কি? ভিটামিন B12 and folic acid deficiency, ভিটামিন B12 and folic acid deficiency। তাহলে এখন তার কি করতে হবে? ভিটামিন B12 and folic acid অ্যাসে করতে হবে, সাপ্লিমেন্ট অ্যাসে করতে হবে। অ্যাসে করে দেখবা ভিটামিন B12 ফলিক অ্যাসিড কম, তখন তুমি বুঝলা তার ভিটামিন B12 and ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে। এখন ভিটামিন B12 কোথায় অ্যাবজর্ব হয়? ভিটামিন B12 ফলিক অ্যাসিড ভিটামিন B12 কি লাগে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস। তার যদি ক্রনিক গ্যাস্ট্রাইটিস আমরা স্টমাক অপারেশন করব, টাইপ এ গ্যাস্ট্রাইটিস আছে, টাইপ বি গ্যাস্ট্রাইটিস আছে, হ্যাঁ, টাইপ এ গ্যাস্ট্রাইটিসের নাম হলো অটোইমিউন গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস যদি থাকে তার কি প্যারাটাল সেল নষ্ট হয়ে যাবে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাসের কি হবে? ইন্ট্রিনসিক ফ্যাক্টরের পরিমাণ কমে যাবে, তার ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না। তার এই কারণে তার কি হচ্ছে? মেগালোব্লাস্টিক। তাকে কি করতে হবে? আগে তাকে ওই গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্ট করতে হবে, তারপরে ভিটামিন B12 ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন যেটা দরকার সেটা দিতে হবে। দেখবা যে তার গ্যাস্ট্রাইটিস নাই,
আর কি কারণে ম্যাক্রোলিস্টিক অ্যানিমিয়া হতে পারে? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে অথবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে। আইলেসিক্যাল রিজন এই দুইটা জিনিস অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, যদি আইলেসিক্যাল রিজনে কমন একটা ডিজিজ ইন আওয়ার পার্সপেক্টিভ কি আইলেসিক্যাল টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস সবচেয়ে কমন। ইন্টেস্টিনাল টিবির ভিতরে আইলেসিক্যাল রিজনের টিউবারকুলোসিস সবথেকে কমন। কেন? আইলেসিক্যাল রিজনে টিউবারকুলোসিস সবচেয়ে কমন। কেন? কি থাকে আইলেসিক্যাল রিজনে? স্মল ইন্টেস্টাইনের আইলেসিক্যাল রিজন সবচেয়ে বেশি কি থাকে? পিয়ার্স প্যাসেজ। নাম শুনেছো না? পিয়ার্স প্যাসেজ মানে কি? লিম্ফয়েড অর্গান। সবথেকে বেশি লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কি করে? আমাদের ইমিউন সিস্টেমকে চালু রাখে লিম্ফয়েড অর্গান। তাহলে টিবি অর্গানিজম যখন ইন্টেস্টাইনে ঢুকে তখন এই পিয়ার্স প্যাসেজ তাদেরকে এনগালফ করার চেষ্টা করে। এই জন্য আইলেসিক্যাল রিজনে tuberculosis more common than other portion of intestine. Clear? তাহলে ভিটামিন বি12 and ফলিক অ্যাসিড অ্যাসিড করে দেখলা যে কম, একটা এন্ডোস্কোপি করে দেখলা যে গ্যাস্ট্রাইটিস তার নাই, তখন কি করতে হবে? স্মল ইন্টেস্টাইন দেখতে হবে। স্মল ইন্টেস্টাইন দেখার জন্য কি পরীক্ষা করেছিলাম? বেরিয়াম ফলো থ্রু। বেরিয়াম খাওয়ানোর পরে যখন ইসোফেগাস দেখা হয়, বেরিয়াম খাওয়ালা, বেরিয়াম একটা হলো আইডেন্টিটেড সাবস্টেন্স, এটা গ্লাসের ভিতরে দিয়ে খাওয়ানো হয়। বেরিয়াম যখন খাবা, ইসোফেগাস দিয়ে যখন যাবে, ইসোফেগাসের যদি এক্সরে নাও, সেই এক্সরের নাম কি হবে? বেরিয়াম সল। ঠিক আছে, বেরিয়াম যখন স্টোমাকে আসলো তখন যদি এক্সরে নাও তার নাম থাকবে বেরিয়াম মিল। বেরিয়াম যখন স্মল ইন্টেস্টাইনে আসবে তখন আর এক্সরে নেবা, সেটার নাম হলো বেরিয়াম ফলো থ্রু। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে বেরিয়াম আসতে কত সময় লাগবে? মোর দেন হাফ অ্যান আওয়ার। কারণ আমরা জানি কি স্টোমাকে লিকুইড সাবস্টেন্স কতক্ষণ থাকে? ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। তারপরে এটা চলে আসবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। পেরিস্টালসিস অফ স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। বলে দিবে যে 30 মিনিটের পরে বেরিয়াম, 1 ঘন্টা পরে বেরিয়াম, 2 ঘন্টার পরে বেরিয়াম। হ্যাঁ, তাহলে বেরিয়াম ফলো থ্রু করে আমরা কি দেখতে পাবো? তার স্মল ইন্টেস্টাইনে টার্মিনাল আইলেমে কোনো কি আছে? কোন প্রবলেম আছে? সাপোজ বেরিয়াম ফলো থ্রু বলে দিল যে তার টার্মিনাল আইলেমে টিবি আছে। সাপোজ টার্মিনাল আইলেম বলে দিল সাসপিশাস অফ টিবি। টিবি রোগ তো বায়োপসি ছাড়া কনফার্ম করা যায়, ধারণা করা যায়। এই পেশেন্টের পরে ইনভেস্টিগেশন কি হবে? হ্যাঁ, একটা এমডি করতে পারি, একটা চেস্ট এক্সরে করতে পারি। ঠিক আছে, এগুলো করলাম। আর কনফার্ম করার জন্য কি করবো? বায়োপসি করতে হবে। তাহলে এই টার্মিনাল আইলেম থেকে কিভাবে বায়োপসি নেব? কিভাবে বায়োপসি নেব? কোলোনোস্কোপি করব। কোলোনোস্কোপি করে আইলেসিক্যাল রিজন পর্যন্ত চলে যাবো একেবারে। যে টার্মিনাল আইলেমে কোলোনোস্কোপির স্কোপটা ঢুকাই দিয়ে ওখান থেকে বায়োপসি। কোলোনোস্কোপি এন্ড বায়োপসি। ঠিক আছে, এগুলো আমরা যখন লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন পড়বো তখন আমরা কথাগুলো আবার পড়বো। ক্লিয়ার? যদি দেখলো যে ডায়াগনোসিস টিউবারকুলোসিস হয়েছে তখন কি করব? অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেব, তাই না? তাহলে একটা পেশেন্ট দেখো সিবিসি রিপোর্টের কতগুলো। সিবিসি রিপোর্ট তুমি যদি রিড করতে পারো, অনেক রোগ সম্পর্কে তুমি ধারণা করতে পারো। ক্লিয়ার? এবার যদি ক্লিয়ার হয়েছে, দেখো একটা বাচ্চা, একটা ছেলে 5 বছর বা 2 বছর, 3 বছর, 4 বছর, 5, 6, 7 বছর বয়স, হ্যাঁ, তোমার কাছে এসেছে। মা বলতেছে বাচ্চার গ্রোথ হয় না, বাচ্চা বড় হচ্ছে না। প্রথমে আমরা ভাবি তার কৃমি আছে কিনা পেটে, কৃমির চিকিৎসা দিই।
তাহলে কৃমির চিকিৎসা দিলাম, তারপরে সে বলে যে না আমার বাচ্চা দিন দিন মানে আরো শুকায় যাচ্ছে, হ্যাঁ শক্তি নাই, খেলাধুলা করে না, হ্যাঁ তুমি দেখলে যে বাচ্চাটা অ্যানিমিক, ঠিক আছে, কৃমির চিকিৎসা দিয়েছো ভালো হচ্ছে না বাচ্চা, তখন আমরা কি করি, তাকে একটা সিবিসি করি। আমরা ধারণা করি যে বাচ্চার হিমোগ্লোবিন তো কম থাকার কথা না, বাচ্চাকে তো মারা খাওয়ায়, তারপরে তার হিমোগ্লোবিন থাকছে না, হচ্ছে না, হ্যাঁ তার ব্লাডে হিমোগ্লোবিন পরিমাণ কম পারসিস্টেন্টলি, হিমোগ্লোবিন যদি কম থাকে বাচ্চার গ্রোথ রিটার্ডেড হয়, ওই বাচ্চা অন্য বাচ্চাদের মতো বড় হতে পারে না, ঠিক আছে। এরকম একটা বাচ্চা তোমার কাছে এসেছে, বাচ্চার মা অ্যানিমিক বাচ্চা, তুই কি করতে দিবা, তুমি এমনি বাচ্চাকে ক্লিনিক্যাল এক্সামিন করবা, এবং বাচ্চা যদি ক্রনিক অ্যানিমিক থাকে তুমি তার অবশ্যই অ্যাবডোমেন পালপেট করে দেখবা, অ্যাবডোমেন পালপেট করে দেখবা যে তার লিভারটা বড় কিনা, স্প্লিনটা বড় কিনা। অনেক বাচ্চা বাবা যার থ্যালাসেমিয়া আছে, হেরিডিটারি স্পোসাইটোসিস আছে, হেমোলাইটিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন পড়েছে না, হেমোলাইটিক ডিসঅর্ডার কাকে বলে, excessive lysis of RBC with a short lifespan. Excessive breakdown of the RBC. RBC normal breakdown কতদিন পরে হয়, 120 দিন পরে, before their life span, before the completion of their life span, তার লাইফ স্প্যান কমপ্লিট হওয়ার আগে আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেটার নাম বলি আমরা হলো হেমোলাইটিক অ্যানিমিয়া। আরবিসি তৈরি হচ্ছে 10 দিন পরে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, 1 মাস পরে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, 3 মাস পর্যন্ত থাকতে পারছে না, সেই কন্ডিশনকে আমরা বলি হলো হেমোলাইটিক ডিসঅর্ডার। মনে আছে আরবিসি ব্রেকডাউন হয় কয়দিন পরে, 120 দিন পরে। সে আরবিসি ব্রেকডাউন হচ্ছে কবে, আরো আগে। আরবিসি ব্রেকডাউন কোথায় হয় আমাদের শরীরে, স্প্লিন এন্ড লিভার ম্যাক্রোফেজ যে আছে, ঠিক আছে, বুফার সেল যেগুলো আছে এখানে, লিভারে বেশি হয় না স্প্লিনে বেশি হয়, লিভারে বেশি, 2:1, লিভার অনেক বড় না, স্প্লিন ছোট, লিভারে ব্রেকডাউন হলে স্প্লিন হয় একটা, এটা হলো নরমাল লিভার স্প্লিন রেশিও 2:1, ঠিক আছে। তাহলে যার আরবিসি বেশি ব্রেকডাউন হবে তার কি স্প্লিনের ফাংশন বেড়ে যাবে, লিভারের ফাংশন বেড়ে যাবে না, তার একসময় হেপাটো স্প্লিনোমেগালি তুমি পেতে পারো। একটা বাচ্চা ক্রনিক অ্যানিমিয়া নিয়ে আসে, তোমাদের এই যে তোমরা আউটডোর মুভি দেখো, অনেক বাচ্চা আসে না অনেক সময়, হ্যাঁ, বা ওই যে তোমরা ক্যাম্পে গিয়েছিলে দেখছো অনেক বাচ্চা লিভারটাকে প্যালপেট করে দেখা, ঠিক আছে না। তাহলে যাও একটা বাচ্চা ছেলে বা মেয়ে তোমার কাছে ক্রনিক অ্যানিমিয়া নিয়ে আসছে, বাচ্চা ছেলে অথবা মেয়ে ক্রনিক অ্যানিমিয়া নিয়ে আসছে, বা কন্টিনিউয়াস দেখছো তার হিমোগ্লোবিন কম, প্রত্যেকটা রিপোর্ট দেখছো হিমোগ্লোবিন কম, এই বাচ্চাটাকে তুমি কিভাবে সিবিসি দিয়ে অ্যাসেস করবে, এখন আমরা এটা করব। এই বাচ্চা সিবিসি করতে দিবা, সিবিসি করতে দিয়ে দেখলা হিমোগ্লোবিন কম 8 সাপোজ, তখন তার কি দেখবা, ইয়েস আর ইয়েস এর কি থাকবে, বেশি থাকবে। তারপরে কি দেখবা, ইন্ডিসেস, ফর্মুলা একটার পর একটা, আরবিসি ইন্ডিসেস, দেখলা যে আরবিসি ইন্ডিসেস সবগুলো আরবিসি ইন্ডিসেস কমে গেছে, বিসিবি, এমসিবি, এমসিএইচ, এমসিএইচ সব কমে গেছে। তার মানে কি, তার মাইক্রোসাইটিক হাইপোকারমিক অ্যানিমিয়া আছে। বাচ্চাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন, তখন তোমার মাথায় ক্লিক করবে এই বাচ্চার মাইক্রোসাইটিক হাইপোকারমিয়া কেন হচ্ছে, ক্লিক করবে না মনের ভিতরে, এই বাচ্চার কেন মাইক্রোসাইটিক হাইপোকারমিক অ্যানিমিয়া হচ্ছে।
কি করতে দিবা তখন? পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম, হ্যাঁ, পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখলা যে তার পেন্সিল টিপ সেল, টিয়ার ড্রপ সেল, এরিথ্রোপাইক্লোসাইট এরকম আছে, তাহলে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তখন তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ খুঁজতে হবে, খুঁজে তাকে চিকিৎসা করতে হবে। বাট বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব বেশি কমন না। তাকে সিবিসি করলা, হিমোগ্লোবিন দেখলা, ইএসআর দেখলা, কি দেখলা, ইন্ডিসেস দেখলা, সমস্ত ইন্ডিসেস কম, তাকে পিবিএফ করতে দিলাম। হ্যাঁ, পিবিএফ এ বলে দিল যে অ্যানিসোসাইটোসিস আছে এন্ড পয়কোলোসাইটোসিস আছে, এবং সেই পয়কোলোসাইটিক সেলগুলো হলো হিউজ অ্যামাউন্টের টার্গেট সেল বলে দিল। ঠিক আছে, তার আমরা বাচ্চার পিবিএফ করছি এখন। এটা 7 ইয়ার্স বয়, তার হিমোগ্লোবিন দেখলা কম, ইএসআর দেখলা বেশি। ঠিক আছে, হিমোগ্লোবিন কম, তারপরে কি দিব? আরবিসি ইন্ডিসেস দেখলা সবগুলা কম। ঠিক আছে, তাকে কি দিবা? পিবিএফ করতে দিব। পিবিএফ করতে দিলাম, পিবিএফ এ দেখলা কি হচ্ছে? অ্যানিসোসাইটোসিস এন্ড পয়কোলোসাইটোসিস। বিধান অ্যানিসোসাইটোসিস, মাইক্রোসাইটিক হাইপোক্লোমিক অ্যানিমিয়া আছে। অ্যানিসোসাইটোসিস মানে কি? ভেরিয়েশন ইন দা সাইজ অফ ব্লাড। আর নিচে থাকে কোন এত বড় আছে হলো দিস ইজ অ্যানিসোসাইটোসিস। ঠিক আছে, এবং তার দেখা গেল কিছু পয়কোলোসাইটোসিস আছে। পয়কোলোসাইটোসিস কি আছে? আর বিসিগুলো যখন এরকম দেখা যায় তার নাম হলো টার্গেট সেল। গুলি করে না, শুটিং, তার টার্গেট থাকে না, দিস ইজ কল্ড টার্গেট সেল, ইউজি টার্গেট সেল। হিউজ অ্যামাউন্টের কি সেল আছে? টার্গেট সেল আছে। আর অন্যান্য সেলও যে একটা আছে, পেন্সিল টিপ সেল, টিয়ারড্রপ সেল, কিন্তু সেগুলো কম। মেনলি আছে কি? হিউজ অ্যামাউন্টের টার্গেট সেল। তোমার কি ধারণা হবে? আর এই বাচ্চা কি থাকতে পারে? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া ইজ নট এ আনকমন ডিসঅর্ডার। বাংলাদেশে থ্যালাসেমিয়া সোসাইটিও আছে। দিস ইজ নট এ আনকমন ডিসঅর্ডার। এই বাচ্চার কি ধারণা করতে হবে? এই বাচ্চার আছে কি? থ্যালাসেমিয়া। বাচ্চা আছে কি থ্যালাসেমিয়া? এখন আমাদের চিকিৎসা দিতে হবে, কনফার্ম করতে হবে না? কিভাবে কনফার্ম করবা? থ্যালাসেমিয়া আছে বাচ্চা না, আমরা হিমোগ্লোবিন দেখো, তোমরা হেমোলাইটিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশন দেখা হচ্ছে? হেমোলাইটিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশন কি পড়েছিল? হেমোলাইটিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশন। হেমোলাইটিক অ্যানিমিয়া কাকে বলে? এক্সেসিভ ব্রেকডাউন অফ আরবিসি ইন ইম্যাচিউর, মানে বিফোর দ্য লাইফ স্প্যান। লাইফ স্প্যান কতদিন? তার আগে 120 দিন আগে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। কি কি কারণে হয় হেমোলাইটিক অ্যানিমিয়া? কি বলেছিলাম? সাপোজ একটা আরবিসি কি হতে পারে? একটা হলো বলছে না মেমব্রেন ডিফেক্ট, আর একটা হলো হেমোলাইটিক ডিসঅর্ডার। কয়দিন আগে পড়ছো? পরীক্ষা কয়দিন আগে দিছো? 2 সপ্তাহ হয়নি। হ্যাঁ, ঠিক আছে, 2 সপ্তাহ আগে পরীক্ষা দিছো। পড়েছো না এটা?
membrane defects, enzyme defects, and hemoglobin defects. Membrane defect এর কারণে hemolytic anemia হয়। একটা এক্সাম্পল বলো। হেরিডিটারি স্ক্লেরোসাইটিস পড়েছ না? পড়েছ? এনজাইম ডিফেক্টের কারণে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস পড়েছ না? এন্ড হেমোগ্লোবিন ডিফেক্ট। হেমোগ্লোবিন ডিফেক্টের দুইটা এক্সাম্পল বলো। hemoglobin that is and not hemophilia. Hemophilia is not hemolytic disorder. Hemophilia is a coagulation disorder, coagulopathy. This is not hemolytic disorder. Okay, student বুঝতেছো? ক্লিয়ার? এবার যদি বুঝতে পারছো? জি স্যার। কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। তাহলে একটা বাচ্চা 6 বা 7 বছর বয়স তোমার আউটডোরে এসেছে, তুমি তাকে কি পরীক্ষা করতে দিয়েছো? সিবিসি করতে দিয়েছো। সিবিসি করতে দিয়ে দেখলা হিমোগ্লোবিন কম, ইয়েস স্যার বেশি। কি দেখবা? ইন্ডিসেস দেখলা কম, আরবিসি ইন্ডিসেস কম, সবগুলো কমে গেছে। কি করতে দিবা তখন? পেরিফেরাল ব্লাড ফিল্ম। কি করতে দিবা? পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখলা আমরা এক একটা করে আসছি হিউজ অ্যামাউন্টের টার্গেটস আছে। অ্যানিসোসাইটোসিস আছে। অ্যানিসোসাইটোসিস মানে কি? ভেরিয়েশন ইন দ্য সাইজ অফ দ্য টার্গেটস। আর যদি ছোট হয়ে গেছে অথবা বড় হয়ে গেছে, এর নাম হলো অ্যানিসোসাইটোসিস। ছোট হলে অ্যানিসোসাইটোসিস, বড় হলে অ্যানিসোসাইটোসিস। আর পয়কোসাইটোসিস মানে ভেরিয়েশন ইন দ্য শেপ অফ দ্য টার্গেটস। শেপ ভিন্ন। নরমাল আরবিসি কেমন? বাইকনকেভ ডিশ শেপ। মাইক্রোস্কোপের নিচে কেমন বোঝা যায়? মাইক্রোস্কোপের নিচে বাইকনকেভ বোঝা যায়? নরমাল আরবিসি মাইক্রোস্কোপের নিচে চারিদিকে লাল, মাঝখানে ফাঁকা, এটা মানে বাইকনকেভ ডিশ। ঠিক আছে? চারিদিকে লাল, মাঝখানে ফাঁকা, এটা হলো নরমাল একটা আরবিসি শেপ। এটা দেখে বোঝা যায় যে বাইকনকেভ ডিশ শেপ। এই শেপের চেঞ্জ হয়ে কি আরবিসি বলা যায়? হিউজ অ্যামাউন্টের টার্গেট সেল। এটা নামে এটা কি? হিউজ অ্যামাউন্টের টিজি, টার্গেট সেল। ক্লিয়ার? হিউজ অ্যামাউন্টের টার্গেট সেল পেলাম। তোমার মাথায় কি ধারণা হয়ে গেল? স্যার এটা শুধু হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তার কি হওয়ার সম্ভাবনা বেশি? থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। দেখো থ্যালাসেমিয়া কি ধরনের ডিসঅর্ডার? হেমোলাইটিক ডিসঅর্ডার। হেমোলাইটিক অ্যানিমিয়ার কারণ কি? তিনটা কারণ, কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড। কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড হলো আলাদা। কনজেনিটাল কি বলেছিলাম? ডিফেক্ট, ইনজেন ডিফেক্ট, হেমোগ্লোবিন ডিফেক্ট। হেমোগ্লোবিন ডিফেক্টের ভিতরে কয় ধরনের? হেমোগ্লোবিন এন্ড থ্যালাসেমিয়া। হেমোগ্লোবিন ডিফেক্টের ভিতরে হেমোগ্লোবিন এন্ড থ্যালাসেমিয়া। ক্লিয়ার? এখন থ্যালাসেমিয়া কি, হেমোগ্লোবিনোপ্যাথি কি, এটা আমাদের বুঝতে হবে। দেখো হেমোগ্লোবিন, হেমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়? হিম